আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কেমিস্ট্রির পঞ্চম অধ্যায়, কি আমরা বলতে পারি যে কেমিস্ট্রির অনেকটা শুরু এই চ্যাপ্টার, সেই জায়গা থেকে পড়াশোনা শুরু করব। তো যেমন এর আগে আমরা চ্যাপ্টার 4 এবং 3 যেটা পড়ছি সেটা হচ্ছে মূলত কেমিস্ট্রির পরিচিতি ছিল, যে আসলে কেমিস্ট্রিটা কি, কাদের কাদের নিয়ে কিভাবে কি করতে হয় সেইগুলা। আর এখন আমরা অধ্যায় 5 যেটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো এই চ্যাপ্টারটার মধ্যে আমরা পড়বো যে কিভাবে একটা রাসায়নিক যৌগ গঠিত হয়। হ্যাঁ, একটা রাসায়নিক যৌগ কিভাবে গঠিত হয় এগুলো নিয়ে আমরা পড়বো, বা রাসায়নিক বন্ধন কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করবো। এই জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, একই সাথে সহজ। তো যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন, আগে আমাদেরকে জানতে হবে রাসায়নিক বন্ধন কি। আমরা যে কোনো কিছু পড়ার আগে অবশ্যই সেটা কি সেটা জানতে হয়। ঠিক আছে? তো রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা আমরা যদি লিখি, তাহলে সংজ্ঞাটা হবে এরকম: যে বন্ধনের মাধ্যমে যে বন্ধনের মাধ্যমে একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। ঠিক আছে? অণু গঠন করে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন, যে যে বন্ধনের মাধ্যমে একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। আমরা এর আগে দেখছিলাম যে পরমাণু কি, যে কোনো একটা মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশ সেটাকে আমরা পরমাণু বলি। যেমন আমরা সোডিয়ামের ক্ষেত্রে যদি দেখি, এই যে সোডিয়াম একটা পরমাণু, হ্যাঁ, তাহলে এই সোডিয়ামের সাথে অন্য আরেকটা পরমাণু ধরলাম ক্লোরিনের, এই দুইটা তো আর এমনি এমনি হচ্ছে যুক্ত থাকবে না, এখানে একটা বল কাজ করবে। ঠিক আছে? বা একটা শক্তি কাজ করবে। এই শক্তি বা এই বন্ধন শক্তির নামই হচ্ছে রাসায়নিক বন্ধন। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবা সব সময়। আর আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপে কমেন্ট করলেও ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি 3টা থেকে 4টা ক্লাসে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এর মাঝে মাঝে, যেমন প্রথম ক্লাসটা করার পরে তোমার যে প্রবলেম গুলো আছে সেগুলা হচ্ছে তুমি কমেন্ট করবা, তো আমরা দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো পরমাণু কি আমরা জানি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে যৌগিক পদার্থ বলতে বুঝি একাধিক পদার্থ থাকবে, তার মানে অণুর ভিতরে অবশ্যই কমপক্ষে 2টা পরমাণু যুক্ত হবে। ঠিক আছে? তার মানে পরমাণু প্লাস পরমাণু, এটা মিলে হয় মূলত একটা অণু, মিনিমাম 2টা, এর বেশিও থাকতে পারে। তো এরপর আমরা দেখি রাসায়নিক বন্ধনের প্রকার। ঠিক আছে? রাসায়নিক বন্ধনের তো রাসায়নিক বন্ধন মোটামুটি আমরা বলতে পারি 3 প্রকার। প্রথম যে বন্ধনটা সেটাকে বলতে পারি আমরা আয়নিক বন্ধন। আর দ্বিতীয় যে বন্ধন সেটাকে বলতে পারি আমরা সমযোজী বন্ধন। আর তৃতীয় যে প্রকার সেটাকে বলতে পারি আমরা ধাতব বন্ধন। ঠিক আছে? তো আমাদের বইয়ে কিন্তু একদম উল্লেখ করা নাই যে বন্ধন কয়টা, মোটামুটি এই 3টা বন্ধন নিয়ে আমরা আলোচনা করছি। এর বাইরেও আরো কিছু বন্ধন থাকতে পারে বা থাকে, সেগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় যেগুলা, যে 3টা বন্ধন, সেগুলো নিয়ে আমরা পড়তেছি: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। ঠিক আছে? তো আয়নিক বন্ধনটা থেকে আমরা শুরু করব স্টেপ বাই স্টেপ, কিন্তু তার আগে এই বন্ধনগুলো পড়ার আগে আমাদেরকে 3টা বিষয় জানতে হবে। ঠিক আছে? এই 3টা বিষয় কি আমরা একটু দেখি। এখানে যদি লিখি, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। দ্বিতীয়টা হচ্ছে তোমার যোজনী। আর তৃতীয়টা হচ্ছে যৌগমূলক। ঠিক আছে? যে যৌগমূলক কি, তাহলে প্রথমে আমরা জানবো যোজ্যতা ইলেকট্রন কি, দ্বিতীয়টা হচ্ছে যোজনী কি, আর এরপরটা হচ্ছে যৌগমূলক কি। আচ্ছা, তো যোজ্যতা ইলেকট্রন কি সেটা যদি আমরা দেখি, আমরা একটু মুছে ফেলি। তো দেখি যে যোজ্যতা ইলেকট্রন কি। তো যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে কোন একটা মৌলের বাইরের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে। তাহলে কোন মৌলের
বাইরের শক্তি স্তরে বা সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে যতগুলো ইলেকট্রন থাকে তাকে তার যুদ্ধত ইলেকট্রন বলে। তাকে তার যুদ্ধত ইলেকট্রন বলে। এখন তুমি বলো তো যে কোন একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, তুমি সেটা কিভাবে জানবা? অবশ্যই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। কারণ ইলেকট্রন বিন্যাস ছাড়া তো আমরা বলতে পারবো না কয়টা মৌলের কয়টা ইলেকট্রন বাইরে আছে। যেমন আমরা দুইটা মৌল দেখি, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ধরো অ্যালুমিনিয়াম। তো সোডিয়াম হচ্ছে 11 নম্বর আর অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার 13 নম্বর। আমরা ইলেকট্রন বিন্যাসটা যদি করি, এটা আসবে এরকম: 1s2, 2s2, 2p6, 3s1। ঠিক আছে? আর অ্যালুমিনিয়ামটা হয় 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তো আমরা বাইরের শক্তি স্তরটা চিন্তা করি। বাইরের শক্তি স্তর এটার ক্ষেত্রে দেখো 3s। তাহলে এর কয়টা ইলেকট্রন আছে বাইরের শক্তি স্তরে? একটা। তার মানে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে এক। অন্যদিকে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখি বাইরের শক্তি স্তরটা হচ্ছে 3 নম্বরটা। তাহলে তিনে দেখো দুইটা উপশক্তি স্তর আছে। এই দুইটার যোগফলটাই আমাদেরকে কিন্তু নিতে হবে, কারণ আমরা বলছি বাইরের শক্তি স্তর, উপশক্তি স্তর না। তাহলে বাইরের শক্তি স্তর কয়টা? 3s আর 3p। এদের মধ্যে ইলেকট্রন আছে কয়টা টোটাল? তিনটা। তার মানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা বলতে পারি যোজ্যত ইলেকট্রন হচ্ছে 3, আর সোডিয়ামের ক্ষেত্রে সেটা ছিল 1। আচ্ছা, তো যোজ্যত ইলেকট্রন কি সেটা তোমরা বুঝতে পারছো আশা করি। যদি এখন তোমাকে আমি একটা প্রশ্ন করলাম, সেটা ক্লোরিনের যোজ্যত ইলেকট্রন কত, সেটা উত্তর দাও, দিয়ে নিচে হচ্ছে আমাদের কমেন্ট করো যে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত। আচ্ছা, এটা গেল। এরপর আমাদের যে পরের টপিকটা সেটা হচ্ছে যোজনী। ঠিক আছে? যোজনী দেখো কি। তো যোজনী হচ্ছে আমাদের কোন একটা মৌল থাকবে, তো বন্ধন কেন গঠন হয় সেটা আমাদেরকে আগে জানতে হয়। বন্ধন কেন গঠন হবে, মানে কেন কোনো মৌল বন্ধন গঠন করে। তো প্রত্যেকটা মৌলে তার কি হবে, এই তার যে সর্বশেষ শক্তি স্তরটা থাকে এটা সে ফিল আপ করবে। ঠিক আছে? মানে সেটা হতে পারে সে ছেড়ে দিয়ে অথবা গ্রহণ করে, এটার ভিতরে একটি স্টেবিলিটি বা স্থিতিশীলতা আনতে চায়। তো আমরা জানি স্বাভাবিকভাবেই স্থিতিশীল মৌল হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাসগুলো, যেমন হিলিয়াম, তারপরে হচ্ছে তোমার নিয়ন, তারপরে হচ্ছে আর্গন। তো হিলিয়াম হচ্ছে 2 নম্বর মৌল, নিয়ন হচ্ছে 10 নম্বর, আর্গন হচ্ছে 8 নম্বর। তো তাহলে আমরা বলতে পারি যে কোন একটা মৌল আসলে বন্ধন গঠন করে এই কারণে যাতে সে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীলতা অর্জন করতে পারে। ঠিক আছে? তাহলে আমরা সংজ্ঞাটা যোজন এইভাবে দিতে পারি যে কোন মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য, বা আমরা স্থিতিশীলতা অর্জনের জন্য বলতে পারি, যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে। ঠিক আছে? আচ্ছা, তো একদম সহজ, তোমার যোজনী মুখস্থ করার দরকার পড়বে না। আমরা 1 থেকে 20টা মৌলের যোজনী জাস্ট হচ্ছে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের সাথে তুলনা করে বের করতে পারবো। যেমন সোডিয়াম ধরলাম, তারপর হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ধরলাম, তারপর হচ্ছে তোমার অক্সিজেন ধরলাম, আর হচ্ছে ক্লোরিন ধরলাম। তো সোডিয়াম দেখো 11 নম্বর, তাহলে তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কোনটা? 10। তাহলে সে কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দিবে। তো সেটা কি? সেটা ছেড়ে দিয়ে সে 10 হয়ে যাবে। তাহলে এই যে সোডিয়ামের যোজনী কত হবে? 1 হবে। একদম সিম্পল। একইভাবে অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নম্বর। তাহলে 13 নম্বর মৌলের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কোনটা? অবশ্যই নিয়ন। তাহলে সে 3টা ছেড়ে দিবে। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। ক্লোরিনের ক্ষেত্রে দেখি আমরা, এটা হচ্ছে 17 নম্বর মৌল, এর কাছাকাছি কোনটা আছে? 18। তাহলে এরও যোজনী 1। একইভাবে অক্সিজেন হচ্ছে 8 নম্বর, তাহলে এর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন। তাহলে কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে 2 হচ্ছে তার যোজনী। ঠিক আছে? একদম সিম্পল। তাহলে যোজনী কি আমরা এটা বুঝতে পারছি, যোজিত ইলেকট্রন কি সেটাও বুঝতে পারছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা যোজনের প্রকার আর যৌগমূলক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।